আসসালামু আলাইকুম। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই অনেক ভালো আছো। তো সাধারণ গণিত চ্যাপ্টার 7 অর্থাৎ ব্যবহারিক জ্যামিতি যে অধ্যায়টা সেটা আমরা আজকে শুরু করব। আ মূলত আজকের ক্লাসে আমরা বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করব। আমাদের এই ক্লাসগুলো নেওয়ার একটা উদ্দেশ্য আছে যেগুলো আমরা তোমাদেরকে বারবার বলে থাকি যে বোর্ড প্রশ্নগুলো আসলে কি ধরনের হয়, আমরা বইয়ে যে ধরনের ম্যাথ সমাধান করি সেই টাইপেরই হয়, বা সেই ম্যাথগুলো করাই কি এনাফ নাকি আরো কিছু করা দরকার, সেইগুলোর একটা ওভারভিউ। এবং একই সাথে বোর্ড প্রশ্নগুলো সমাধানের মাধ্যমে আমরা কিন্তু আমাদের বেসিকগুলোও ঝালিয়ে নিতে পারি। তো এই উদ্দেশ্য নিয়ে আমাদের এই সিকিউ সলভ ক্লাসগুলো তোমাদের উদ্দেশ্যে। তো তোমরা যারা নিয়মিত আমাদের ক্লাসগুলো দেখো, তো আশা করি আজকেও পুরো ক্লাসটা দেখবা এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত থাকবা। তো চলো শুরু করি। দেখো, প্রথম প্রশ্ন যেটা ঢাকা বোর্ড 2024 সালে এসছে। আহ, প্রথমে বলতেছে কি, আমরা এবিসি পড়া শুরু করে দিব, ঠিক আছে? তো দেখো, প্রথমে বলতেছে যে একটি বর্গের পরিসীমা দেওয়া আছে, বর্গটি আঁকো। তাই না? একটি বর্গের পরিসীমা দেওয়া আছে, বর্গটি আঁকতে হবে। শুরু করি। আচ্ছা, তো আমরা বেসিকটা ভাবি, এটা বর্গ দেখতে কেমন হয়? বর্গ দেখতে এমন হয়। এবং আমরা জানি বর্গের প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান হয়। যদি প্রতিটা বাহু হয় দৈর্ঘ্য এ, তাহলে কি বর্গের পরিসীমা হবে কি 4টা বাহুর যোগফল। তো যোগ করতে করতে হবে কি 4a। তাহলে এই 4a যেটাই পরিসীমা, এই পরিসীমার মান বলতেছে কত? 11 সেন্টিমিটার। তাহলে প্রতিটা বাহুর দৈর্ঘ্য কত হবে? 11/4 সেন্টিমিটার, তাই না? এইটাই কিন্তু হবে প্রতিটা বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা যদি এরকম 11/4 এরকম বাহু নিয়ে একটা বর্গ আঁকি, তাহলে আমাদের কাঙ্ক্ষিত বর্গটা পেয়ে যাব। তো চলো, এটা আসলে জটিল কিছুই না, খুবই সিম্পল একটা ম্যাথ। প্রথমে কি করা লাগবে? প্রথমে আমরা একটা রেখা নিব। রেখাটা অনুভূমিক রেখা হবে, ঠিক আছে? ধরো, প্রথমে আমরা বলবো যে এবি একটা রেখা নিই। বলবো কি, এবি একটা রেখা নিই। এই রেখা থেকে এই যে এ বাহু কেটে নিয়েছি না আমরা, 11/4 বা 11/4 যাই বলো না কেন, এই এটা যেটা মান আছে সেই মানের সমান করে একে কেন্দ্র করে এ এর সমান করে একটা বৃত্তচাপ অঙ্কন করি এবির উপরে। ধরি এসি সমান এ, ঠিক আছে? এখন কি করতে হবে? যেহেতু বর্গ, প্রতিটা বাহু একজন আরেকজনের উপরে লম্বভাবে থাকে, তাহলে আমাদের কি আর একটা বাহু অঙ্কন করতে হবে, যেটা কি হবে এই এবি বা এসি এর উপরে লম্ব। দেখো, তাহলে আমরা কি করব, এ বিন্দুতে এসি এর উপরে লম্ব অঙ্কন করতে হবে। তো কিভাবে অঙ্কন করতে হয় লম্ব? কি করতে হয়? র্যান্ডম একটা বৃত্তচাপ নিতে হয়। র্যান্ডম একটা বৃত্তচাপ নেওয়ার পরে ধরে নাও একটা ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ নিয়ে সেই ব্যাসার্ধ থেকেই কম্পাসের এক মাথা এই বিন্দুতে বসাবা। নিয়ে এখানে একটা বৃত্তচাপ, আবার এখানে বসায় আরেকটা এখানে বৃত্তচাপ। তারপর সেম ব্যাসার্ধ নিয়ে বা সেম বৃত্তচাপ নিয়ে এখানে আর এখানে দুই দিকেই বসায় দুইটা বৃত্তচাপ এই রেখার উপরে সেট করলে কিন্তু তুমি একটা বিন্দু পাবা। এবং দেখা যাচ্ছে যে এই বিন্দুটা থেকে এ যোগ করলেই এই লম্ব রেখাটা পাওয়া যায়, ঠিক আছে? তো আমি যদি স্টেপগুলো আরেকবার বলি, তুমি সহজে বুঝতে পারবা। দেখো, কি করা লাগবে। প্রথমে একটা র্যান্ডম বৃত্তচাপ নিবা। তারপর ওই বৃত্তচাপ নিয়েই যেটা নেওয়া ছিল, মানে এখান থেকে এতটুকু বৃত্তচাপ নেই, এই বিন্দুকে কেন্দ্র করে একটা বৃত্তচাপ এখানে কাটবা। তারপর আবার এই বিন্দুকে কেন্দ্র করে আরেকটা বৃত্তচাপ এখানে কাটবা। তারপর এই দুইটাকে কেন্দ্র করে এবার এখানে এখানে কাটবা। পরে যে একটা বিন্দু পেলে না, এই বিন্দুটা জাস্ট এখন যোগ করে দিতে হবে। তাহলে আমাদের একটা লম্ব রেখা তৈরি হয়ে যাবে। তো লম্ব রেখা তৈরি হলো, এখন কাজ কি? এটাও তো বর্গের একটা বাহুই হবে, তাই না? তাহলে আমরা এ থেকে কেন্দ্র করে আরেকটা কি করব, এ এর সমান করে আরেকটা বৃত্তচাপ নিব, ঠিক আছে না? তো আরেকটা বৃত্তচাপ যদি নিই, তো সেটার নামকরণ দিব। তো সে নাম তুমি যে কোনো নাম দিতে পারো। ধরে নাও সেটা এতটুকু হয়েছে এবং এইটার নাম দিচ্ছ তুমি পি, ঠিক আছে? তারপর কি করা লাগবে? সিমিলারলি তোমার 4টা বিন্দুতেই তো লম্ব হয়ে থাকে, তাহলে এখানেও সিমিলার একটা লম্ব অঙ্কন করতে হবে, তাই না? সিমিলারলি এখানে একটা লম্ব অঙ্কন করতে হবে। এবং তুমি তো এখান থেকেও এ এর সমান করে আরেকটা বাহু কেটে নেওয়া লাগবে। এখান থেকেও কি এ এর সমান করে আরেকটা বাহু কেটে নেওয়া লাগবে না? নিলা। ধরে নাও ওই বাহুটা সি কিউ, সমান এ। তারপর কি করা লাগবে? যেটা
সি কি হলো? এসি এর উপর অঙ্কিত লম্ব। তাহলে কি হবে এবার পি আর কিউটা জাস্ট যোগ করে দিবা, হয়ে যাবে। পি আর কিউটা যোগ করে দিলে আমাদের কি কাঙ্ক্ষিত বর্গ কোনটা? এইটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত বর্গ। আমি জাস্ট মুছছি বোঝানোর জন্য। কাঙ্ক্ষিত বর্গটার নামটা কি হবে? এ সি পি কিউ আমাদের কি কাঙ্ক্ষিত বর্গ, যে বর্গটা আমাদের আঁকতে বলেছিল। ঠিক আছে? দেখো এর পরিসীমা কিন্তু ওই 11 সেন্টিমিটারই হবে। কেন? কারণ 4টা বাহু, প্রতিটা মান হলো এ করে। এ এ এ আবার এইটাও এ হবে। কেন এ হবে? কারণ এই বাহুটা এই বাহুর অটোমেটিক সমান হয়ে যাবে, সমান এবং সমান্তরাল হবে। ঠিক আছে? 4টা বাহুই এ, যার প্রতিটার মান এত। তাহলে পরিসীমা আমাদের 11 হবে। তো খুবই ইজি একটা ম্যাথ ছিল এটা। তো আশা করি বুঝতে পেরেছো। চলো আমরা এখন বি নম্বরটা সলভ করব। ঠিক আছে? আচ্ছা, বি নম্বরে বলতেছে কি যে সামান্তরিকের দুইটি কর্ণ দেওয়া আছে এ আর বি, যাদের মান দেওয়া আছে 5 আর 7, এবং কর্ণদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ, এদের অন্তর্ভুক্ত কোণ বলতে বোঝাচ্ছে কর্ণদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ এক্স এর সমান এবং এক্স এর মান হলো 45 ডিগ্রি। সামান্তরিকটা আঁকতে হবে। ঠিক আছে? সামান্তরিকটা আঁকা সম্ভব। তো চলো দেখি কিভাবে সামান্তরিকটা আঁকা যায়। আচ্ছা, দেখো এখানে প্রথমে কি করা লাগবে? র্যান্ডম একটা রেখা টানবো। প্রথমে যেটা করা লাগে আসলে র্যান্ডম একটা রেখা টানবো। রেখা টেনে আমরা কি করব? আহ তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি আগে দেখি সামান্তরিকটা কেমন হয় আসলে। সামান্তরিক হয় এমন, তাই না? সামান্তরিক হয় এমন। তো এই সামান্তরিকের কোথায় কি থাকে? সামান্তরিকের এই দুইটা হয় কর্ণ, তাই না? এবং দেখো সামান্তরিকের একটা কোণ হয় সূক্ষ্ম কোণ, আর একটা কোণ কিন্তু অটোমেটিক হয় স্থূল কোণ, তাই না? তাহলে এখানে যেই কোণটা দেওয়া আছে সেটা কি 45 ডিগ্রি সূক্ষ্ম কোণটা দেওয়া আছে, অর্থাৎ এই কোণটা দেওয়া আছে। আচ্ছা, এখন এই কোণটা দেওয়া আছে এটা কাদের ভিতরে আছে? দেখো এই বাহুটা আর এই বাহুটার মধ্যে দেওয়া আছে। এই দুটো বাহু কি কর্ণের অর্ধাংশ না? তাহলে আমরা যেখানে কোণটা আঁকবো সেই কোণের দুই দিকে কিন্তু কর্ণের অর্ধ অংশ করে থাকবে। ঠিক আছে? কর্ণে কি অর্ধ অংশ করে থাকবে। ঠিক আছে? তো তুমি কি করবা? তুমি প্রথমে স্টেপটা দেখো, তুমি র্যান্ডম একটা রেখা টানছো। ধরে নাও রেখাটার নাম হলো এ পি, এপি রেখা। তো এপি রেখা থেকে তুমি এ এর সমান করে, ঠিক আছে, এ এর সমান করবা। এপি রেখা থেকে এ এর সমান করে তুমি এবি কাটলে। ঠিক আছে? এ এর সমান করে কি করলে? এবি কাটলা। ওকে, এবি কাটা হয়ে গেল। এখন কি করবা? এবি এর মধ্যবিন্দু চিহ্নিত করবা। এবি এর মধ্যবিন্দু চিহ্নিত করতে হয় কিভাবে? এ থেকে আর বি থেকে দুইটা তুমি হ্যাঁ করতে পারো, বৃত্তচাপ নিতে পারো এদিকে ওইদিকে। তারপর তারা যোগ করলে যেখানে ছেদ করবে সেটা মধ্যবিন্দু। এভাবে করতে পারো অথবা র্যান্ডম স্কেল দিয়ে করতে পারো। এটা যেহেতু খুব বেশি ইম্পর্টেন্ট পয়েন্ট না, তো এটা তুমি স্কেল দিয়ে করলেও টিচাররা তেমন ইফেক্ট ফেলবে না তোমার মার্কসের উপরে। তো তুমি জাস্ট মধ্যবিন্দুটা চিহ্নিত করবা। মধ্যবিন্দুটা চিহ্নিত করলে কি হলো? মধ্যবিন্দুটা এটা না? সামান্তরিকের দুইটা কর্ণ কিন্তু একজন আরেকজনকে মধ্যবিন্দুতে ছেদ করে, সমাদ্বিখণ্ডিত করে। তাহলে এটা সেই মধ্যবিন্দু, যে বিন্দুটাকে আমরা ও বলতে পারি। তো ধরে নাও ওই বিন্দুটা ও। ঠিক আছে না? এই ও বিন্দুতেই তো ওই কোণটা তৈরি হয়েছে। এক্স কোণটা তো ও বিন্দুতে তৈরি হয়েছে, তাই না? তখন 45 ডিগ্রি কোণ আমাদের আগে থেকে আঁকানো থাকবে এখানে একটা। তো 45 ডিগ্রি কোণ আমরা এখানে একটা অঙ্কন করব। ধরে নাও এটা বি ও সি, সাপোজ 45 ডিগ্রি কোণ আমরা অঙ্কন করলাম বি ও সি। তাহলে অ্যাঙ্গেল বি ও সি সমান 45 ডিগ্রি। ওকে, তাহলে এটা আমার সেই ও বিন্দু। ঠিক আছে, এইটা আর দরকার নেই। এখন কি করতে হবে? এখন এই এ সি বিন্দু বাহুটাকে আমরা সি, এই যে ওসি বাহুটা, ওসি বাহু থেকে আমরা কি করব? এই ওসি বাহু তো এই যে এইটার অর্ধেক না? এই সামান্তরিকের এই কর্ণটার অর্ধেক। তো এই কর্ণটা আমরা একটা তো এবি তো এ এর সমান, তাহলে আর একটা কর্ণ বাকি আছে সেটা কি বি এর সমান হবে। তাহলে ওসি যেটা, এটা তো আসলে বাকি যে কর্ণটা আছে সেই কর্ণের অর্ধাংশ, অর্থাৎ 7-এর অর্ধেক হওয়ার কথা না? তো 7-এর অর্ধেক কত? তো আমরা ওই মানটা নিব। 7-এর অর্ধেক হলো কত? 3.5। তো 3.5 সেন্টিমিটারের সমান ব্যাসার্ধ করে সি থেকে কেটে নিলাম। ধরে নাও ধরে নাও এই বাহুটা, বিন্দুটার নাম দিলাম ডি।
ঠিক আছে, আমরা ওসি থেকে ওডি কেটে নিলাম। ওডি সমান কি 3.5। ওকে, ওডি কেটে নিলাম। এবার কি করব, ওডিকে বিপরীত দিকে সমপরিমাণ বর্ধিত করব। সমপরিমাণ বর্ধিত করলাম কি পর্যন্ত, ধরে নাও পি পর্যন্ত বর্ধিত করলাম। তো খেয়াল করে দেখো তো, এইটাও কত ওডি এর সমান না, এইটাও কি 3.5, এইটাও কত 3.5, দুইটা মিলে 7 হচ্ছে। আবার এটা তো অঙ্কন অনুসারে হয়েছিল 5-এর অর্ধেক, অর্থাৎ 2.5 ছিল। এটা অঙ্কন অনুসারে 5-এর অর্ধেক 2.5 ছিল। তাহলে এ বি এর মান 5 আর পিডি পিডি এর মান 7 না? তাহলে দুইটা কর্ণ তো হয়ে গেল, আবার এদের মধ্যবর্তী কোণও 45 ডিগ্রি করে হয়ে গেল। তাহলে আমরা যদি জাস্ট এখন এই বিন্দুগুলো যোগ করে দিই, এ বিন্দুগুলো জাস্ট যোগ করে দিই, যেমন এডি, তারপর এ পি, তারপর পিবি, আর তোমার বিডি। তাহলে এটাই কি আমাদের কাঙ্ক্ষিত সামান্তরিক না? এটা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত সামান্তরিক, যাদের এই দুটা ছিল কি, যাদের এই দুটা ছিল কর্ণ, এইটা আর এইটা কর্ণ, এদের মধ্যবর্তী কোণ ছিল 45 ডিগ্রি। ঠিক আছে না? এটা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত কর্ণ। তো আমাদের এখন বলবো জাস্ট এপিবিসি বা এপিবিডি, এপিবিডি হলো উদ্দিষ্ট সামান্তরিক। ঠিক আছে, তো দেখো এভাবে কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ সামান্তরিকটা অঙ্কন করতে পারবো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো দেখো এখন সি নম্বরটা আমরা সমাধান করব। সি নম্বরে বলেছে যে এমন একটি ত্রিভুজ আঁকো যার ভূমি দৈর্ঘ্য a-1, এর ভ্যালু 5, a-1 মানে 4 সেন্টিমিটার, এবং ভূমি সংলগ্ন একটি কোণ দেওয়া আছে এবং অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে 7। ঠিক আছে, তো অঙ্কনের বিবরণ চিহ্ন তো বুঝতে পারো, বিবরণটা স্টেপগুলো লিখবা, আর চিহ্নটা আহ, আমরা তো দিয়ে দিচ্ছি চিহ্ন। স্টেপগুলো দেখো কি করতে হবে। ভূমি 4, ভূমি সংলগ্ন একটি কোণ 45, আর অপর দুই বাহুর সমষ্টি। ঠিক আছে, তো আগে সবার আগে ভূমিটা অঙ্কন করব। সবার আগে কি করব, ভূমি অঙ্কন করলাম। তো আমি একটু ফাস্ট দেখাবো যে কিভাবে খুব ইজিলি চিন্তা করা যায়। ভূমি অঙ্কন করেছো, ভূমি থেকে তুমি a-1 অর্থাৎ 4 সেন্টিমিটার, ধরে নাও এই বিন্দুটা এ বিন্দু, 4 সেন্টিমিটার কেটে তুমি এটুকু কেটে নিলা। ধরে নাও তুমি আগে নিছিলা এপি রেখা, এপি রেখা থেকে 4 সেন্টিমিটার কেটে তুমি এবি রেখা পেছো, এবি হলো ভূমি। দেখো ভূমি সংলগ্ন একটি কোণ, তাহলে ভূমিতে একটা কোণ থাকবে 45 ডিগ্রি। তো তুমি এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলটা আঁকাবা। ঠিক আছে না? এখানে কিন্তু 45 ডিগ্রি অ্যাঙ্গেলটা তোমার আঁকানো লাগবে। তো সাপোজ ওই অ্যাঙ্গেলটা আমরা এভাবে অঙ্কন করলাম, এটা আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেল হিসেবে চিন্তা করি। তো এটা হলো 45 ডিগ্রি, এবং এই কোণটার নাম কি হবে, এই কোণটা হবে বি এ কিউ, সাপোজ 45 ডিগ্রি। তাহলে এই বাহুটা কি কিউ বাহু। ওকে, এখন এই এ কিউ কতটুকু আমার নির্দিষ্ট না, তো এ কিউ থেকে আমরা অপর দুই বাহুর যে সমষ্টি দেওয়া আছে বি সমান 7, এই 7-এর সমপরিমাণ এ কিউ থেকে কেটে নেব 7 সেন্টিমিটার। সাপোজ ওইটা এতটুকু, সাপোজ। তো এটা ধরে নাও আহ, এটা আমাদের সাপোজ ডি পর্যন্ত, হ্যাঁ, এডি সমান 7 সেন্টিমিটার কেটে নিলাম, এডি সমান 7 সেন্টিমিটার কেটে নিলাম, আর আমাদের ভূমি ছিল এবি, যেটা 4 সেন্টিমিটার। ওকে, তো এডি সমান 7 সেন্টিমিটার কেটে নিলাম। এখন দেখো এডি কিন্তু অপর দুই বাহুর সমষ্টি, তার মানে এই 7 সেন্টিমিটারের ভিতরেই একটা ত্রিভুজের 3টা বাহু থাকে, একটা ত্রিভুজের 3টা বাহু থাকে। আমরা এটা আঁকাইছি আর কোনটা আঁকাইছি, আমাদের এই বাহুটা মিসিং আর এই বাহুটা মিসিং, এবং এই দুই বাহুর সমষ্টি কিন্তু এই 7। তাহলে এই 7কে ভেঙে আমাদের দুইটা বাহু করতে হবে, যার একটা হবে এটা আর বাকিটা হবে এটা। দেখো এই 7-এর মধ্যে কোথাও না কোথাও এটা ভাঙবে, ভেঙে এটা পড়ে থাকবে, আর বাকিটুকু অংশ এখানে এসে জড়ো জড়ো হবে, তাই না? তো দেখো কিভাবে কি করা যায়। একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা যদি চাইলেই এখান থেকে একটা বিন্দু নিতে পারি না, নিতে পারলে তো হয়ে যেত। যদি এইটুকু কাটি, দেখো তো এইটুকু তো এই পর্যন্ত বি পর্যন্ত পৌঁছাবে না, তাহলে তো ইচ্ছা মতো নিলেই হচ্ছে না। আবার যদি এত দূর তো নেই, তাও অনেক বেশি বড় হয়ে যাবে। তো আমাদের ইচ্ছা মতো নিলেই কিন্তু কাটতে পারবো না। তো কিভাবে কাটতে হবে, তো আমরা তো বুঝতে পারতেছি যে আমরা এমন জায়গা থেকে কাটবো যেন ওই বিন্দু তো শীর্ষবিন্দু হবে, যে বিন্দুতে কাটবো সেই বিন্দু হবে কি এই শীর্ষবিন্দুটা। কারণ এই রেখাটা আসলে এইভাবে বর্ধিত আছে, আমি একটা বিন্দুতে কাটবো এবং এই অংশটাকে ঘুরিয়ে এখানে নিয়ে আসবো। তো দেখো যখন ঘুরিয়ে এখানে নিয়ে আসবো, তার মানে কি, তার মানে এই অংশটা এই অংশের সমান হবে, এই অংশটা এই অংশের সমান হবে। এখন এই অংশটা তো ডি বিন্দু, তাহলে আমি যদি এই বিন্দুর সাথে এটা যোগ করি, তাহলে এই বাহু আর এই বাহু যদি সমান হয়, তাহলে এই কোণটা আর এই কোণটা কি সমান হওয়ার কথা না?
এই কোণটা আর এই কোণটা সমান হলেই কিন্তু এই দুটো বাহু সমান হবে, কারণ সমদ্বিবাহু ত্রিভুজ টাইপের। তাহলে আমরা যদি এখন একটু টেকনিক অ্যাপ্লাই করে বিআরডি যোগ করি, বিআরডি যোগ করি, এতে যোগ করলে কি হবে? বিআরডি যোগ করলে লাভ হবে। সেই লাভটা কি? আমরা এখানে একটা অ্যাঙ্গেল পাবো, এবং এই অ্যাঙ্গেলের সমান ব্যাসার্ধ নিয়ে আমরা যদি ডিবি এর উপরে ডিবি এর উপরে এই অ্যাঙ্গেলটা অঙ্কন করি, অ্যাঙ্গেলটা ধরে নাও থিটা। তো আমরা নতুন করে থিটা অঙ্কন করবো, সেটা হলো ডিবি পি কিউ আর দিলাম, ডিবি আর সমান থিটা অঙ্কন করি, ডিবি আর। সাপোজ ওই অ্যাঙ্গেলটা হবে এমন, ঠিক আছে? তাহলে এটা আমরা কি বলতে পারি? এই যে বিন্দুটাতে আসলো, এই বিন্দুটাকে আর বলতে আমরা বাধ্য, তাই না? এই বিন্দুটাকে আমরা আর বলবো, তাহলে ডিবি আর, তাহলে এটাও থিটা। তাহলে লাভ হলো কি? লাভ হলো, দেখো, যেহেতু এই ত্রিভুজটাতে, এই যে ডিবি আর ত্রিভুজটাতে এই বাহু আর এই বাহু সমান। কেন? কারণ এই দুইটা কোণ সমান। তাহলে এই বাহু আর এই বাহু যদি সমান হয়, এখন এতটুকু তো ছিল দুইটা বাহু সমষ্টি, তার মধ্যে অর্ধেক এখানে চলে আসে আর বাকিটুকু এখানে পড়ে আছে। তাহলে এই দুইটাই তো যোগফল 7ই হবে। তো আলটিমেটলি এ আর, আলটিমেটলি কি, এ আর প্লাস বি আর তো 7ই হবে, কারণ কেটে কেটে দুইটা অংশ পেয়েছি, যারা আসলে আগে একত্রে 7 সেন্টিমিটার ছিল, তাই না? আবার এ আর কিন্তু ভূমির সাথে আমাদের নির্দিষ্ট যে কোণটা বলা ছিল সেটা তৈরি করে ফেলেছে। তাহলে প্রশ্নের সবকিছুই কিন্তু আমাদের এই ত্রিভুজটা স্যাটিসফাই করতেছে। কোন ত্রিভুজটা? ত্রিভুজ এ বি আর, সবকিছু স্যাটিসফাই করতেছে। তুমি এখানে আর না বলে সি বলতে পারো, কারণ সি বিন্দু এখন আমরা নিইনি, ঠিক আছে? সি বিন্দু বলাই বেটার। তো এটাকে তুমি বলতে পারো সি, ঠিক আছে? একই, একটা নাম দিলেই হয়, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এসি আর কি, বিসি, ঠিক আছে? তাহলে এ বি সি কি? উদ্দিষ্ট ত্রিভুজ, ঠিক আছে? যার ভূমি 4, কোণ এইটা, আর দেখো এসি আর বিসি যোগফল 7 হচ্ছে। খুবই মজার ম্যাথ ছিল, তো আশা করি বুঝতে পেরেছো। তো চলো পরে ম্যাথটা সমাধান করি। ওকে, দেখো এখানে বলছে এ নম্বরে পেন্সিল কম্পাস ব্যবহার করে 75 ডিগ্রি কোণ অঙ্কন করো। আচ্ছা, আমরা পেন্সিল কম্পাস ব্যবহার করে কিন্তু 90 ডিগ্রি অঙ্কন করতে পারি, 60 ডিগ্রি অঙ্কন করতে পারি। 75 ডিগ্রি অঙ্কন করবো কিভাবে? দেখো 75 মানে কি আসলে? 75 মানে হলো 60 প্লাস 15 ডিগ্রি, তাই না? 75 মানে 60 আর 15, তো 60 তো অঙ্কন করতে পারবো, তার সাথে 15 যোগ করতে হবে। এই 15 কই পাবো? 15 দেখো কার অর্ধেক? 15 হলো 30-এর অর্ধেক। তো 30 আঁকবো কই থেকে? 60 আঁকানোর পরে ভাগ করার পরে 30 পাবো, সেটাকে আবার ভাগ করলে 15 পাবো। তাহলে আমরা কি করব? দুইটা কোণ তৈরি করব। দুইটা 60 ডিগ্রি অঙ্কন করে একটা 60কে 2বার ভাগ করলেই 15 পাওয়া যায়, ঠিক আছে? অত জটিল করব না, খুব ইজিলি করা যায়। দেখো প্রথমে একটা গ্রাউন্ড নাও, গ্রাউন্ড নেওয়ার পরে তুমি এরপরে লম্ব অঙ্কন করো, ঠিক আছে? লম্ব অঙ্কন করার প্রসেসটা তো জানো। তো লম্ব অঙ্কন যখন হয়ে গেল, তুমি আরেকটা অ্যাঙ্গেল অঙ্কন করো 60 ডিগ্রি, ঠিক আছে? দুইটা অ্যাঙ্গেল তৈরি করো, একটা একটা লম্ব টানবা আর একটা 60 ডিগ্রি টানবা। তো ওই যে আমরা মেপে নিচ্ছি, এটা হলো তোমার 60 ডিগ্রি, এটা তোমার 60 ডিগ্রি। আর এটা হয়তো পারফেক্ট লম্ব হয়নি, তো লম্ব হইতে গেলে এটা আমাদের আর একটু খাড়া হওয়া লাগবে। দেখো এইটা আমাদের 90 ডিগ্রি। ওকে, তো দেখো আমাদের চেয়েছে 75 ডিগ্রি, আমরা কিন্তু বুঝতে পারছি এটা আর একটু বড় হবে, কারণ এটা এটা 60 ডিগ্রি, তাই না? আরো বড় অ্যাঙ্গেল হতে হবে। তাহলে এটা যদি 60 ডিগ্রি হয়, এটা কি 30 ডিগ্রি না? কারণ হলুদ রেখা যেটা, সাপোজ এটা বি, এটা এ, এটা সি, আমরা তো বি এ সি অঙ্কন করেছি কিসের সমান করে? 90 ডিগ্রির সমান করে। তাহলে এই বাহুটা যদি হয় পি হয়, তাহলে বিএপি সমান কি 30 ডিগ্রি হবে। বিএপি হবে 30 ডিগ্রি। এখন আমাদের কি দরকার? আরো 15 ডিগ্রি দরকার সাথে সাথে। তাহলে 30 ডিগ্রি কোণটাকে আমরা ভাগ করে দিব 2 দিয়ে, একটা কোণকে সমাদ্বিখণ্ডিত করলেই তো হয়ে যাচ্ছে। তো 30-এ সমাদ্বিখণ্ডিত করতে কি করা লাগে? একে কেন্দ্র করে একটা বৃত্তচাপ নাও, এখানে এখানে সেট করো। এই দুটো বৃত্তচাপে বিন্দুকে কেন্দ্র করে দুইটা বৃত্তচাপ নিবা, র্যান্ডম ব্যাসার্ধ নিয়ে একটা বিন্দু পাবা। সেই বিন্দুটা জাস্ট যোগ করে দাও এ এর সাথে, সেই বিন্দুটা জাস্ট এ এর সাথে যোগ করে দিলেই সমাদ্বিখণ্ডিত হয়ে যাবে, ঠিক আছে? তো ধরে নাও এইটার নাম এ কিউ। তো
তো সমদ্বিখণ্ডক যদি হয় তাহলে এই কোণটা কি হবে? 15 ডিগ্রি হবে। তাহলে এদিকে 60 আর এদিকে 15, তাহলে আলটিমেটলি কি হলো? সি এ কিউ সমান সমান কি? 60 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি সমান কি? 75 ডিগ্রি না? তো আমাদের যেটা যেটা আঁকাতে বলেছিল আমরা কিন্তু সেটা আঁকিয়ে ফেলেছি। তো আশা করি বুঝতে পেরেছো। তো এখন আমাদের পরের প্রশ্নটা সমাধান করার পালা। দেখো বলেছে কোন ত্রিভুজের পরিসীমা পি এর সমান, পি এর সমান পরিসীমা অর্থাৎ 11 সেন্টিমিটার হলো পরিসীমা, এবং ভূমি সংলগ্ন দুইটি কোণ দেওয়া আছে, ত্রিভুজ আঁকতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এটা প্রচুর আসে বোর্ড পরীক্ষায়। তো এটা আমরা মনোযোগ দিয়ে দেখব। তো দেখো আমরা যদি একটা জাস্ট র্যান্ডম বাহু নেই, প্রতিবারের নেই। সাপোজ বাহুটার নাম আমি দিলাম পি কিউ। হ্যাঁ, আচ্ছা পি কিউ নিলাম। আচ্ছা এটা পি কিউ না দিয়ে এটার নাম অন্য কিছু দাও। পি পি এক্স দাও। হ্যাঁ পি এক্স দাও। পি এক্স থেকে কি করব? পি এক্স থেকে এই যে 11 সেন্টিমিটার বা পি এর সমান করে পি কিউ কেটে নেব। ঠিক আছে, 11 সেন্টিমিটার সমান করে পি কিউ কেটে নিলাম। এখন কি করব? দুইটি কোণ 60 আর 45, পি আর কিউ দুইটা বিন্দুতে অঙ্কন করব। স্টেপগুলো মাথায় রাখতে হবে। প্রথমে আমরা পরিসীমার সমান একটা বাহু গ্রাউন্ডে অঙ্কন করব। গ্রাউন্ডে অঙ্কন করার পরে গ্রাউন্ডের দুই প্রান্তে কি করব? ভূমির যে দুইটা কোণ বা ত্রিভুজের দুইটা কোণ দেওয়া আছে সেই দুইটা কোণ অঙ্কন করব। তো 60 ডিগ্রি কোণ কি করে অঙ্কন করে তোমরা জানো, আমি ডিরেক্ট অঙ্কন করে দিলাম 60। সাপোজ এটা 60 আর এইটা ধরে নাও 45। ঠিক আছে, তো এটা যদি হয় 45, দুইটা কোণ আমরা কিন্তু পাইছি। কিন্তু এভাবে কিন্তু আমাদের সম্ভব না, আমাদের দুইটা বাহু যোগ করতে হবে। দুইটা বাহু দুইটা অ্যাঙ্গেলের ওই যে রেখা দুইটা যোগ করতে হবে। তো যোগ করতে হবে, আমাদের কিছু করার নাই। এটা যদি বর্ধিত করি তাহলে আমাদের এখানে এটা আমাদের সেট করবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তো সাপোজ তারা এখানে সেট করলো। তো পি কিউ আর এই বিন্দুটাকে আমরা বলি আর। তাহলে আমাদের যে দুটা কোণ অঙ্কন করলাম, একটা কোণ হলো পি কিউ আর যেটা হলো 45 ডিগ্রি, আর একটা কোণ কি? এটা হলো 45 ডিগ্রি। আর একটা কোণ হলো কিউ পি আর যেটা হলো কি 60 ডিগ্রি, যে এটা 60 ডিগ্রি, তাই না? আর এটা 45 ডিগ্রি অঙ্কন অনুসারে। এখন ভাই 45 ডিগ্রি কি করে অঙ্কন করেন? 45 ডিগ্রি অঙ্কন করার জন্য তোমাকে আগে 90 ডিগ্রি আঁকতে হতো, তারপরে এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করতে হতো। ঠিক আছে, তো এভাবে 45 ডিগ্রি মনে করে আমরা অঙ্কন করেছি। 60 জানো কিভাবে অঙ্কন করা লাগে। ওকে, এখন আমরা একটা টেকনিক অবলম্বন করব। টেকনিকটা কি? দেখো আমাদের একটু আগে একটা ম্যাথ করেছি যেখান থেকে একটা বাহু থেকে দুইটা বাহু কেটে নেওয়া দরকার ছিল। এখানে কিন্তু আমাদের পিকিউ এর ভিতরেই তিনটা বাহু যোগফল আছে, অর্থাৎ পিকিউ থেকে আমাদের তিনটা বাহুই পাওয়া লাগবে। পিকিউ এর একটা অংশে ভূমি আছে আর পাশাপাশি দুইটা অংশে ভূমির সংলগ্ন দুইটা বাহু আছে। পিকিউ থেকে কিভাবে কাটা লাগবে? দেখো আমরা যদি বাম সাইড থেকে কাটতে চাই তাহলে এমনভাবে কাটবো, বাম সাইড থেকে এমনভাবে কাটবো যেন তোমার দুটো অংশ সমান হয়, অর্থাৎ কাটা অংশ আর সাপোজ এই অংশ দুটা সমান হবে। ঠিক আছে, আবার এখান থেকে এমন একটা বিন্দুতে কাটবো যেন তোমার এই অংশটা আর এই অংশটা সমান হয়। তো কিভাবে পসিবল, কিভাবে এটা পসিবল সেটা আমাদের দেখতে হবে। কিভাবে পসিবল? দেখো এখানে আমরা একটা প্রসেস অ্যাপ্লাই করতে পারি। সেই প্রসেসটা হলো, আমরা যদি 60 ডিগ্রি কোণটা এখানে অঙ্কন করি, মনে করো 60 ডিগ্রি কোণ সাপোজ এতটুকু। ঠিক আছে, সাপোজ এতটুকু হলো আমাদের 60 ডিগ্রি কোণ, তাহলে এই কোণটা আমরা এখানে অঙ্কন করতে পারি। সাপোজ এটা 60 ডিগ্রি কোণ, তাহলে এই যে 60 ডিগ্রি কোণ হয় তাহলে লাভ কি আমার? এই 60 ডিগ্রি কোণ হলে আমাদের একটা লাভ আছে, লাভটা হলো এই বাহুটা এই বাহুটা সমান হয়ে যাবে না? তাহলে এই বাহুটা কিন্তু উঠে এখানে চলে গেল, আলটিমেটলি কথাটা এমনই। এই বাহুটা উঠে এখানে চলে গেল। আবার আমরা যদি 45 ডিগ্রি কোণ অঙ্কন করি, এখানে 45 ডিগ্রি কোণ এখানে অঙ্কন করি, তাহলে কি হবে?
খেয়াল করে দেখো আমাদের কিন্তু আর একটা বাহু তৈরি হওয়া সম্ভব, আরটা বাহু এখানে তৈরি হওয়া সম্ভব। তো কোন বাহুটা? খেয়াল করে দেখো তো, এইটা যদি 45 ডিগ্রি হয়, এটা যদি 45 ডিগ্রি হয়, আমরা তো 45 সমান করে এখানে অঙ্কন করেছি, তাহলে এই বাহুটা আর এই বাহুটাও কি সমান হবে না? তাহলে এই বাহুটা উঠে এখানে চলে গেল। এটা তো আসলে ত্রিভুজেরই দুইটা বাহু, তাহলে এইটাও ত্রিভুজের বাহু, এইটা ত্রিভুজের বাহু, আর এটা তো এখানে পড়ে আছে। তো দেখো তো, এইটা আগে এখানে ছিল, এইটা আগে এখানে ছিল, আর নিচেরটা নিচের জায়গাতে আছে। তো এরা তিনজন মিলে যেই ত্রিভুজটা অঙ্কন করলো, এদের পরিসীমাই তো 11। ধরে নাও এই বিন্দুটা, ধরে নাও অ্যাঙ্গেলটা যখন অঙ্কন করি পি আর, সাপোজ এটা এম, আর তোমার এই বিন্দুটা ধরে নাও এন, ঠিক আছে? তো এখানে এম এন তো পড়েই ছিল, পি এম এর সমান করে আমরা তো পি এম এর সমান করে কি অঙ্কন করেছি? আর এম। তারপর কিউ এন এর সমান করে কি অঙ্কন করেছি? আর এন। আবার এম এন তো ওই জায়গাতেই পড়েছিল, তাহলে দেখো তো এম এন যোগ আর এন যোগ আর এম, সাপোজ, হ্যাঁ, পি এম ওটা হবে আর এম, আর এম। এই যে এই তিনটা যদি যোগ করি, এই যোগফলই তো আসলে 11। তাহলে এরাই কি ওই ত্রিভুজ তিনটা বাহু না? তাহলে আলটিমেটলি আমাদের ত্রিভুজ কোনটা? ত্রিভুজ কিন্তু এই যে এম এন আর, এইটা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ত্রিভুজ, যাদের পরিসীমা 11। ঠিক আছে, এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় অনেক আসে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো। তো এটাই আসলে টেকনিক, তোমাকে লজিক বুঝতে হবে যে কেন হচ্ছে। তো তো চলো আমরা পরেরটা দেখি। তো পরেরটা বলতেছে যে কোনো বর্গের পরিসীমা পি, পি বলতে কি বোঝাই? পি বলতে 11 বোঝাই, হলে বর্গটা অঙ্কন করো এবং অন্তর্ভুক্ত বৃত্ত অঙ্কন করো। আচ্ছা, 11 সেন্টিমিটার পরিসীমা, 11 সেন্টিমিটার পরিসীমা হলে বর্গটা কেমন হয় সেটা কিন্তু আমরা শুরুর ম্যাথটাতেই করেছি, প্রথম এর আগের ম্যাথটাতেই করেছি। ওই যে এই নম্বরটাতে খেয়াল করে দেখো, একই। আমার পরিসীমা কিন্তু থেকে বর্গটা অঙ্কন করতে পারি। তো সাপোজ আমি বর্গটা অঙ্কন করলাম, ঠিক আছে, সাপোজ আমি বর্গটা অঙ্কন করলাম। এখন কি করতে হবে? এখন বলতেছে যে একটা অন্তর্বৃত্ত অঙ্কন করো। হুম, এই বর্গের একটা অন্তর্বৃত্ত অঙ্কন করতে বলতেছে। তো সাপোজ এটা আমাদের বর্গ, অন্তর্বৃত্ত যদি আঁকতে হয় কি করা লাগতে পারে? কি করা লাগতে পারে? আচ্ছা, অন্তর্বৃত্ত যখন বলবে কোনো চতুর্ভুজ বা ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করতে হয়, তখন সেটা চতুর্ভুজ হোক অথবা ত্রিভুজ হোক, চোখ বন্ধ করে ওর প্রান্তের কোণগুলোকে সমাদ্বিখণ্ডিত করতে হয়। অর্থাৎ এই কোণটাকে সমাদ্বিখণ্ডিত করব, এই কোণটাকে সমাদ্বিখণ্ডিত করব, আবার কি এই কোণটাকে সমাদ্বিখণ্ডিত করব। তারা যেই বিন্দুতে ছেদ করবে সেটা হবে অন্তর্বৃত্তের কেন্দ্র। সিমিলারলি এটা যদি ত্রিভুজ হতো, তাহলে ধরে নাও এই কোণটাকে সমাদ্বিখণ্ডিত করলাম, এই কোণটাকে সমাদ্বিখণ্ডিত করলাম, তারা এখানে ছেদ করবে, এটা হবে অন্তর্বৃত্তের কেন্দ্র। এটা লজিক। ওকে, তো আমাদের এখানে এখানে সন্দেহের কোনো অবকাশ নেই যে কেন্দ্রটা কোথায় হবে, কারণ আমরা জানি এটা হলো একটা বর্গ, আর বর্গের বর্গের প্রতিটা কোণ হয় 90 ডিগ্রি করে। তাহলে 90 ডিগ্রি করে যদি কোণ হয়, তাহলে 90 ডিগ্রি কোণের অর্ধেক প্রত্যেকটা হবে কি 45 ডিগ্রি করে, তাই না? তাহলে এই যে সমাদ্বিখণ্ডকটা, সেটা যেখানে ছেদ করবে 45 ডিগ্রি করে, এটাও তো একই বিন্দুতে ছেদ করবে ওই 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে, তাই না? তো দেখো এটা আসলে কোন বিন্দু হওয়া উচিত? আমরা তো জানি যে এটা বর্গের প্রত্যেকটা কর্ণ যে বিন্দুতে ছেদ করে সেটা হবে এর অন্তর্বৃত্তের কেন্দ্র, কারণ প্রত্যেকটা কর্ণ কিন্তু ওই 45 ডিগ্রি কোণই তৈরি করে বাহুর সাথে। এটা আমরা যদি এটাকে কর্ণ হিসেবে বর্ধিত করি, আমরা যদি এটাকে কর্ণ হিসেবে বর্ধিত করতে চাই, তাহলে দেখবো যে আলটিমেটলি কর্ণের মধ্যবিন্দুই কর্ণের সরি হ্যাঁ, কর্ণের মধ্যবিন্দু বলা যেতে পারে, অথবা তুমি এটা বলতে পারো যে কর্ণদ্বয়ের ছেদ বিন্দুই হবে অন্তর্বৃত্তের কেন্দ্র, কারণ প্রতিটা কর্ণ কি করে 45 ডিগ্রি কোণ করে। ঠিক আছে না? তাহলে এইটাকে কেন্দ্র ধরে আমরা কি করব? সাপোজ এটাকে
কেন্দ্র ধরবো। তো কেন্দ্র ধরে কি করতে হবে? অন্তর্বৃত্ত অঙ্কন করতে হবে। কেন্দ্র ধরে অন্তর্বৃত্ত অঙ্কন করতে হবে। এখন অন্তর্বৃত্ত কেমন হয়? অন্তর্বৃত্ত হবে এমনভাবে যেন প্রতিটা বাহুকে ভিতরে টাচ করতে পারে। প্রতিটা বাহুকে ভিতর টাচ করতে পারে। টাচ করবে কিভাবে? যদি প্রতিটা বাহু কেন্দ্র থেকে সমদূরবর্তী হয়, তাহলে তো টাচ করতে পারবে। নাহলে তো ছেদ ছেদ করে ফেলবে। কেউ হয়তো ছেদ হবে, কেউ ছেদ হবে না, কেউ টাচই করবে না। কিন্তু এমন হলে তো হবে না। কিন্তু অন্তর্বৃত্ত হতে গেলে প্রত্যেকটাকে জাস্ট টাচ করা লাগবে। ছেদ করলেও হবে না, আবার মিস করলেও হবে না। জাস্ট টাচ করতে হবে। তাই প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বাহুর দূরত্ব কেন্দ্র থেকে সমপরিমাণ হওয়া লাগবে এবং ওই সমপরিমাণ দূরত্ব কিন্তু বৃত্তের ব্যাসার্ধ। তাহলে কি করা লাগবে? এই ব্যাসার্ধটা বের করার জন্য কেন্দ্র থেকে যেকোনো একটা বাহুর উপরে লম্ব অঙ্কন করতে হবে, লম্ব দূরত্ব অঙ্কন করতে হবে। কেন্দ্র থেকে জন্য এই বাহুর উপর একটা লম্ব অঙ্কন করলাম এবং এই লম্বটাই হলো এই লম্ব দূরত্ব। ধরে নাও এই বাহুটা হলো এবি, ধরে নাও এটা হলো সি, এটা হলো ডি। তাহলে এবি থেকে কেন্দ্র ও এর লম্ব দূরত্ব সাপোজ আর, এবং এই আর কে সমান ব্যাসার্ধ তুমি তো জানো, এটা বর্গ। বর্গের কর্ণের ছেদ বিন্দু থেকে প্রতিটা বাহু সমান দূরত্বে আছে। এটাই তো লজিক, তাই না? তাহলে তুমি যদি এই আর এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত অঙ্কন করো, তাহলে অবশ্যই প্রত্যেকটা বাহুকে সে টাচ করবে না, প্রত্যেকটা বাহুকে কিন্তু সে টাচ করবে। তাহলে আমরা এইভাবেই আগাবো। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি। তো আমি যদি স্টেপটা আরেকবার বলি, প্রথমে আমরা একটা বাহু এভাবে অঙ্কন করে নিব। র্যান্ডম একটা বাহু সাপোজ আমি অঙ্কন করে নিছি। তো ধরে নাও এইটা আমার ভূমির বাহু, এটাকে আমি লম্ব করে নিতে পারি। আমরা জাস্ট বর্গটা অঙ্কন করব, তারপরে দেখো কি হয়। বর্গটা অঙ্কন করলেই হয়ে যাবে। ওকে, তো দেখো সাপোজ এটা আমাদের কাঙ্ক্ষিত বর্গ। ঠিক আছে, এটা সাপোজ আমাদের কাঙ্ক্ষিত বর্গ। তো এটা যদি আমাদের বর্গ হয়, তাহলে আমাদের অন্তর্বৃত্তটা কি? প্রতিটা বাহুকে টাচ করার মতো হতে হবে, নাহলে তো বর্গ অঙ্কন মানে সঠিক হয়নি, তাই না? প্রতিটা বাহুকে টাচ করার মতো হতে হবে। তো দেখি প্রতিটা বাহুকে টাচ করতে পারি কিনা। তো আমরা কি করব? আমরা ওই যে কেন্দ্রটা ধরলাম, একটা বৃত্ত অঙ্কন করলে আমাদের হয়ে যাচ্ছে। তো দেখো, এটা কিন্তু অবশ্যই প্রতিটা বাহুকে টাচ করবে অন্তর্বৃত্ত। কেন? কারণ এইটা আমাদের সেই কেন্দ্র ছিল, যে কেন্দ্র থেকে প্রতিটা বাহুর লম্ব দূরত্ব সমান হবে। কারণ এটাই কি বর্গের শর্ত, যে কর্ণদ্বয়ের ছেদবিন্দু, কর্ণদ্বয়ের যে ছেদবিন্দু ছিল, সেই ছেদবিন্দু থেকে প্রতিটা বাহুর দৈর্ঘ্য প্রতিটা বাহুর দূরত্ব সমান। এবং এটি কিন্তু আলটিমেটলি সেই কর্ণের ছেদবিন্দুই। খেয়াল করে দেখেছো? তাহলে আমাদের লজিক কিন্তু ঠিকই আছে। তো এক একটা বর্গ অঙ্কন করব, বর্গদ্বয়ের বর্গের কর্ণদ্বয়ের ছেদবিন্দুকে কেন্দ্র ধরে বৃত্ত অঙ্কন করব, যে বৃত্তের ব্যাসার্ধটা হবে কেন্দ্র থেকে একটা বাহুর লম্ব দূরত্বের সমান। ওই ব্যাসার্ধকে তুমি বৃত্তচাপ ধরে বৃত্ত অঙ্কন করলেই বৃত্তটা অন্তর্বৃত্ত হয়ে যাবে। ঠিক আছে, তো চলো পরের ম্যাথটা সমাধান করি। বলতেছে রুলার পেন্সিল ব্যবহার করে ওয়াই আঁকো। ওয়াই বলতে 45 ডিগ্রি। এতক্ষণ তারা ক্লাস মনোযোগ দিয়ে করেছো, তারা কিন্তু খুবই সহজে পারবা। ওয়াই আঁকো, ওয়াই বলতে 45 ডিগ্রি। তো 45 ডিগ্রি আঁকতে কি করা লাগবে? তোমাকে আগে 90 ডিগ্রি রাখতে হবে। তো 90 ডিগ্রি রাখতে তুমি একটা বিন্দু নিবা, বিন্দু নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করবা। যেই বৃত্তচাপটা যেমন পরিমাণ নিছো সেই একই পরিমাণ নিয়ে এখানে একটা বৃত্তচাপ, একই পরিমাণ বৃত্তচাপ নিবা। নেওয়ার পরে এই বিন্দু আর এই বিন্দু থেকে কেন্দ্র করে সমান অথবা ভিন্ন ধরনের বৃত্তচাপ নিয়ে একটা বিন্দু চিহ্নিত করবা। সেই বিন্দুটা এভাবে যোগ করবা। যোগ করার পরে যেটা পাবা সেটা হলো 90 ডিগ্রি। তোমাকে আঁকতে বলেছে 45 ডিগ্রি। তো কি করতে হয়? এদিকে 90 হলে এদিকেও 90। তুমি যে কোনো একদিকে আর একটা বৃত্তচাপ নিয়ে ওই কোণটাকে সমদ্বিখণ্ডিত করো, ওইটা অটোমেটিক কি হবে? 45 ডিগ্রি কোণ তৈরি হয়ে যাবে, তাই না? অটোমেটিক কি 45 ডিগ্রি কোণ হবে। তুমি চাইলে এদিকে আঁকতে পারতা,
একটা বৃত্তচাপ, একটা বৃত্তচাপ ছেদ করে দিবা, সমান্তরাল করে দিবা, 45 ডিগ্রি হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তো আমরা কিন্তু খুবই দ্রুত শর্টকাট টেকনিকগুলো শেখাচ্ছি, যাদের পরীক্ষা আছে সামনে তারা এই টেকনিকগুলো ফলো করতে পারো। দেখো বি নম্বরে বলতেছে ত্রিভুজটি অঙ্কন করো, যেখানে ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোণ দেওয়া আছে এবং পরিসীমা দেওয়া আছে। সিমিলার একটা ম্যাথ আমরা মাত্র করলাম না? হ্যাঁ, পরিসীমা দেওয়া আছে এবং ভূমি সংলগ্ন দুটি কোণ দেওয়া আছে, এই প্রসেসেই এটা করা লাগবে। পরিসীমা দেওয়া আছে, দুটি কোণ দেওয়া আছে। আমি যদি রিপিট করি, কি করতে হয়? প্রথমে এটা বাহু থেকে পরিসীমার সমান অংশ কেটে নিতে হয়, তারপরে কোণ দুইটা আঁকাতে হয়। তো কোণ দুইটা অবভিয়াসলি একটা বিন্দুতে ছেদ করে। তো সাপোজ আমি প্রয়োজনের তাগিদে এটা সেট করে দিলাম, সাপোজ সেট করছে। এখন এই কোণটা এখানে আঁকাইতে হয় এবং এই কোণটা এখানে আঁকাইতে হয়। তো আঁকানোর পরে কি হয়? আঁকানোর পরে এই বাহুটা অটোমেটিক সমান হয়ে যাবে, এই বাহুটা অটোমেটিক সমান হয়ে যাবে, যেহেতু এইটুকু যোগফল ছিল পরিসীমার সমান। তার একটা অংশ এই অংশটুকু, আর একটা অংশ এখানে চলে গেছে, আর একটা অংশ এখানে চলে গেছে। তাহলে এই যে তিনটা বাহু, এদের যোগফল কিন্তু সেই পরিসীমার সমানই হবে, পরিসীমার সমানই হবে। তাহলে এই যে বাহুটা, এই যে ত্রিভুজটা অঙ্কন করলাম, এই যে ত্রিভুজটা, এটাই কি আমাদের কাঙ্ক্ষিত ত্রিভুজ না? এবিসি। ঠিক আছে, এটা কিন্তু আমরা খুব দ্রুত মনে রাখতে পারি। তো এই ম্যাথটা আমরা একটু আগে করেছি, তাই এটা তোমাদের উপর ছেড়ে দিলাম। তো চলো আমরা পরেরটা করি। পরেরটা বলতেছে ত্রিভুজটির পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট বর্গ অঙ্কন করো। বর্গ আঁকাতে হবে, আর পরিসীমা হবে ত্রিভুজের পরিসীমার সমান। ওকে, ত্রিভুজের পরিসীমা তো 10, তাহলে এই পরিসীমা বিশিষ্ট বর্গ অঙ্কন করতে পারবো না? পরিসীমা, বর্গের পরিসীমা কি হয়? 4a সমান 10। তাহলে এই সমান কি হবে? 2.5, অর্থাৎ প্রতিটা বাহু হবে 2.5 করে। তো 2.5 বাহু বিশিষ্ট একটা বর্গ অঙ্কন করা কি খুব কঠিন? কঠিন কিন্তু না। কি করব? ভূমি আঁকাবো, দুই ভূমি থেকে আমরা হেক করে নিব, বাহু মানে ভূমি বাহুটার সমান করে অংশ কেটে নেব, দুই বিন্দুতে একটা লম্ব অঙ্কন করব, এখানে একটা লম্ব, এখানে একটা লম্ব। তারপরে কি করব? লম্ব দুইটা এই প্রান্ত বিন্দু যোগ করে দিব। এবং অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যেন এই অংশটাও কি ভূমির সমপরিমাণ হয়। পরে এই বিন্দু আর এই বিন্দু যোগ করে দিলে অটোমেটিক এটা সমান এবং সমান্তরাল হবে, কারণ এরা দুজনই লম্ব। ঠিক আছে, এবং এটা হবে কি বর্গ। খুব ইজি আছে। তো চলো পরে ম্যাথটা করি। বলতেছে 12 সেন্টিমিটার পরিসীমা বিশিষ্ট একটি বর্গ, আবার বর্গ, যার পরিসীমা 12, অর্থাৎ 4 সমান 12, তাহলে এই সমান কত? 3। সিমিলারলি বাহু, ভূমি, লম্ব, লম্ব, এই বিন্দু বাহুর সমান পরিমাণ কেটে নিব, এ করে, তারপরে দুটা যোগ করে দেব, কমপ্লিট। ঠিক আছে, এখন দেখো বি। বলতেছে কি একটি ত্রিভুজের ভূমি বি, ভূমি সংলগ্ন একটি কোণ, অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে। আমরা একটা ম্যাথ করেছিলাম যেখানে অপর দুই বাহুর সমষ্টি দেওয়া ছিল, এখানে দেওয়া আছে কি অন্তর। তো এটা অবশ্যই ডিফিকাল্ট না হলেও ভিন্ন ধর্মী একটা ম্যাথ, যেটা আমাদের মনোযোগ দিয়ে করা লাগবে। দেখো বলেছে ভূমি দেওয়া আছে, ভূমি সংলগ্ন একটি কোণ দেওয়া আছে। আচ্ছা, এই দুটাকে অঙ্কন করি, কারণ ভূমি আর ভূমি সংলগ্ন কোণ আমাদের সবার আগে অঙ্কন করা লাগে। ঠিক আছে, তো ধরে নাও এটা ভূমির ধারক রেখা। এ থেকে আমরা কি করব? আমরা ভূমি সমপরিমাণ, ভূমি হলো বি, অর্থাৎ 6.5, এর সমপরিমাণ অংশ কেটে নেব। 6.5 সেন্টিমিটার। সাপোজ এই বাহুটা ছিল এ, এটা ছিল ধরে নাও এম, এটা যদি কেটে নিই বি, এ বিকে 6.5 কেটে নিলাম। এবং ভূমি সংলগ্ন একটি কোণ এক্স, 30 ডিগ্রি কোণ আঁকাতে পারবো না, 60 ডিগ্রি আঁকে তার অর্ধেক, আশা করি পারবা। তো এই বিন্দুতে সাপোজ আমরা 30 ডিগ্রি কোণটা অঙ্কন করে নেব। তো একটু বেশি করে অংশ কেটে নিই, তো 30 অংশটা কেটে নিলাম। সাপোজ এই অ্যাঙ্গেলটার নাম হলো বিএপি। ঠিক আছে, বিএপি অ্যাঙ্গেল, বিএপি সমান 30 ডিগ্রি। ওকে, তাহলে ভূমি আর ভূমি সংলগ্ন কোণ ডান। এখন আমাদের দুই বাহুর অন্তর দেওয়া আছে। ঠিক আছে, দুই বাহুর অন্তর দেওয়া আছে। তো আমরা তো জানি একটা ত্রিভুজ দেখতে হয় এমন। এখন তুমি এটা অলরেডি আঁকাই ফেলেছো, এই অ্যাঙ্গেলটা অলরেডি আঁকাই ফেলেছো। দুইটা বাহুর অন্তর মানে কি?
ধরে নাও এই বাহুটা ৫, এই বাহুটা ২, তাহলে এদের এই দুইটা বাহুর অন্তর দেওয়া আছে ৩। হ্যাঁ, এরকমই তো, ঠিক আছে? তো ৩টা কত হবে? ৩টা হবে, এই ৫ থেকে যদি ২ কেটে ২ ধরে নাও এতটুকু, এতটুকু ধরে নাও ২, তাহলে এইটুকু হওয়ার কথা কি ৩ না? তাহলে আমার এটাই তো অন্তর, এই ৩টাই তো ৫ আর ২ এর অন্তর, সেটা এখানে থাকবে। তো সাপোজ আমি অন্তরটা এখানে কাটিয়ে নেব, এটার এটাকে ফলো করে। এই অন্তরটা কত? a/2, এর মান কত? ৪, অন্তর কত? ৪ এর অর্ধেক ২, তাহলে আমরা ২ অংশ এর সমান করে এটাকে কেটে নিলাম। ধরে নাও এটার মান হলো এ কিউ, তাহলে এ কিউ সমান সমান ২ কেটে নিলাম। লাভ কি? ইকুয়ালটা অন্তর হয়ে গেল। তাহলে বাকি অংশটুকু এইদিকে যতটুকু পড়ে থাকবে নিশ্চয়ই ওই অংশটা আমাদের আরেকটা বাহুতে চলে যাবে, কারণ এই যে ২ আর এই ২ সমান হয়েছিল, ঠিক আছে? আচ্ছা, তো বলেছে একটি ত্রিভুজের ভূমি বি, ভূমি সংলগ্ন একটি কোণ, অপর দুই বাহুর অন্তর a/2। ওকে, তো এখন আমরা কি করব? দেখো, আমরা ট্রিক্স অবলম্বন করব। এখন এই যে কিউ বিন্দুটা পেলাম না, কিউ বিন্দুটাকে তো কাজে লাগাতে হবে। আমরা বি আর কিউ যোগ করব। বি আর কিউ যোগ করলে কি হয়? খেয়াল করে দেখো, বি আর কিউ যোগ করলে আমরা এখানে একটা অ্যাঙ্গেল পাবো। বি আর কিউ যোগ করলে এখানে একটা অ্যাঙ্গেল পাবো, ধরে নাও এটা থিটা। এই থিটার সমপরিমাণ অ্যাঙ্গেল যদি এখানে আঁকাতে পারি, খেয়াল করতে একটা রেখা এখানে চলে যায়, এটা থিটা, তাহলে কি হয়? লাভটা কি? তাহলে এই বাহুটা কি? এই বাহুটা সমান হয়ে গেল, কারণ এই দুটা কোণ সমান। সমদ্বিবাহু ত্রিভুজের নিয়ম অনুসারে এই বাহুটা অর্থাৎ বিপি পিকিউ এর সমান হয়ে গেল। তো বিপি আর পিকিউ যদি সমান হয়ে যায়, লাভটা কি? দেখো তো, আমাদের এপি যে বাহুটা, এপি বাহু থেকে এপি বাহু থেকে আমরা যদি বিপি অংশটা বাদ দিই, তাহলে এ কিউ পড়ে থাকবে, কারণ বিপি বাদ দেওয়া মানে তো পিকিউ বাদ দেওয়া। তাহলে এপি থেকে পিকিউ বাদ দিলে তো এ কিউ পড়ে থাকবে, এবং এ কিউটাই অন্তর, যেটা a/2। তাহলে আমাদের সবকিছুই কিন্তু এই ত্রিভুজটার ভিতরে আছে, তাই না? এই ত্রিভুজটার ভিতরে আছে। তো ত্রিভুজটা কোথায়? দেখো ত্রিভুজটা কোথায়? আমরা এই যে রেখাটা অঙ্কন করলাম, কোণটা অঙ্কন করলাম, থিটা, এই থিটাটা কোথায় আছে? এই যে বি কিউ পি সমান থিটা ছিল, এই থিটা সমান করে আমরা কিউ বি, সাপোজ এই বিন্দুটা হলো সি, যেখানে ছেদ করছে, কিউ বি সি অঙ্কন করলাম। তাহলে আলটিমেটলি দাঁড়ালো কি? বিপি সমান পি কিউ, এটা ভুল হয়েছে আসলে, এটা হবে আসলে বিসি, বিসি সমান সমান সি কিউ, তাই না? কারণ এই অ্যাঙ্গেলটা আসলে সি বিন্দুতে ছেদ করে। তাহলে আমাদের দাঁড়াচ্ছে কি? এসি থেকে যদি বিসি বাদ দিই, তাহলে পড়ে থাকবে এ কিউ। এই কিউটাই আমাদের দুই বাহুর অন্তর ছিল। তাহলে আলটিমেটলি দেখো, এ বিসি আমাদের কাঙ্ক্ষিত ত্রিভুজ এ বিসি, এ বি সি, এটা কি আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। খুবই মজার একটা ম্যাথ ছিল, আশা করি বুঝতে পেরেছো কিভাবে কি হচ্ছে। তো তোমরা যারা আহ, কোনো প্রবলেম ফেস করবে অবশ্যই আমাদেরকে জানাবা কমেন্টস কমেন্টস করে, ঠিক আছে? তাহলে আমরা সেগুলোর উত্তর দিতে পারবো। ওকে, তো দেখো, আমরা পরে ম্যাথটা করব, সি নম্বরটা। সি নম্বরে বলতেছে কি, যে এ ব্যাস বিশিষ্ট বৃত্তের, আচ্ছা, বহিস্থ কোনো বিন্দু হতে উক্ত বৃত্তের দুইটি স্পর্শক আঁকো যেন তাদের অন্তর্ভুক্ত কোণ 2x হয়। 2x মানে 60 ডিগ্রি। ওকে, এ ব্যাস অর্থাৎ 4 সেন্টিমিটার ভাবে ব্যাস। আচ্ছা, 4 সেন্টিমিটার যদি ব্যাস হয়, তাহলে ব্যাসার্ধ কত? 2। তো 2 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে আমরা বৃত্ত অঙ্কন করতে পারবো না? 2 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে বৃত্ত অঙ্কন করতে কিন্তু আমরা পারবো। তো এটা আমি বলতেছি না কিভাবে অঙ্কন করতে হয়, কারণ আমরা সবাই এটা পারি। ওকে, তো বৃত্ত সাপোজ আমরা অঙ্কন করে নিছি। সাপোজ এটা আমাদের উল্লিখিত বৃত্ত, যেটা অঙ্কন করতে বলতেছে 2 সেন্টিমিটার, যার ব্যাসার্ধ। বলতেছে বহিষ্ঠ কোনো বিন্দু থেকে একটা দুইটা স্পর্শক আঁকো জানো তাদের মধ্যবর্তী কোণ 2x হয়। খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, তবে আমি এটা একটা ট্রিক্স তোমাদের শেখাই দিব, সারা জীবন কাজে লাগবে এবং আমার কথা মনে হবে, ঠিক আছে? কিভাবে? দেখো, স্পর্শক কাকে বলে এটা তো তোমরা জানো, এবং স্পর্শকের শর্তটা কি সেটা তোমরা জানো। সেটা কি? স্পর্শক যেখানে হয়, ধরে নাও এটা একটা বৃত্ত, এবং ধরে নাও এখানে একটা স্পর্শক অঙ্কন করা হয়েছে, এই স্পর্শক বিন্দুতে অঙ্কিত ব্যাসার্ধটা স্পর্শকের উপর লম্ব হয় না? হয়। আবার আমরা যদি আর একটা লম্ব এখান থেকে সাপোজ আর একটা লম্ব অন করি, এটা তো একটা স্পর্শক, এই একই বিন্দু থেকে দুইটা স্পর্শক। এটা খেয়াল করে দেখো তো,
এই বাহুটা 90, এই কোণটা 90°, এই কোণটা 90°। এখন এটা তো বৃত্তের কেন্দ্র। সাপোজ এই বিন্দুটা পি, এই বিন্দুটা কিউ, আর যেখান থেকে স্পর্শক টানতেছে সেটা আর। তাহলে এই যে ও পি কিউ আর, এটা কি একটা চতুর্ভুজ না? ও পি কিউ একটা চতুর্ভুজ, অফকোর্স। তো চতুর্ভুজের চার কোণের সমষ্টি কি হয়? 360° হয়। এই দুটার সমষ্টি তো অলরেডি 90, 90, 180 হয়ে গেছে। তাহলে তুমি তো শিওর যে এই কোণটা আর এই কোণের সমষ্টি কি হবে? 180 হবে, কারণ 180 আর 180 মিলে তো 360। আবার বলি, কোণ পি আর কোণ কিউ 90, 90 করে তো 180 হয়ে গেছে। তাহলে এই কোণটা আর এই কোণটা মিলেও কি হবে? 180 হবে। তোমাকে বলেছে স্পর্শকদের মধ্যবর্তী কোণ হবে 60°, 2x, যেটা কি 60°। তাহলে এই কোণটা যদি 60° হয়, তাহলে এই কোণটা অফকোর্স 120° হওয়া লাগবে, কারণ এতে যোগফল কি হতে হবে? 180। তো আমরা যদি এই কোণটা 120 আঁকাতে পারি, এটা তো অটোমেটিক 60 হয়ে যাবে, কারণ এটা তো 90 আর এটা তো 90 হবেই। দেখো আমার সাথে ফলো করো স্টেপগুলো। কি করব? প্রথমে প্রথমে একটা র্যান্ডম ব্যাসার্ধ নিলাম, র্যান্ডম ব্যাসার্ধ নেওয়ার পরে কি করব? এই ব্যাসার্ধের এই বিন্দুতে একটা লম্ব অঙ্কন করব। এই লম্বটাই তো হবে এই বৃত্তের এই বিন্দুতে স্পর্শক। ঠিক আছে, স্পর্শক। ওকে, এখন আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য কেন্দ্রে 120° কোণ তৈরি করা, কারণ আমাদের স্পর্শকের ভিতরে 60° কোণ তৈরি করতে হবে, যার জন্য কেন্দ্রে 120 তৈরি হয়। তো কেন্দ্রে যদি 120 তৈরি করি, তাহলে অটোমেটিক স্পর্শকের মধ্যেও কি হবে? 60° তৈরি হবে। ঠিক আছে না? তো কেন্দ্রে আমরা এখন 120° কোণ তৈরি করব। কিভাবে সম্ভব? তো কেন্দ্র বলতে তো আসলে এই বিন্দুটা বোঝাচ্ছে। তাহলে আমরা কি করব? 60° কাটলাম, আবার একটা কাটলাম, তাহলে এইটা কিন্তু 120° হয়ে গেল। এই টোটালটা 120° হয়ে গেল। তাহলে 120° যদি হয়ে যায়, তাহলে আমরা এটা একটা যোগ করি। যোগ একটু বলতে করলাম, যে বিন্দুতে সেট করতেছে না, এই বিন্দুতে আরেকটা কি লম্ব অঙ্কন করব, করলাম। তাহলে এই যে দুইটা লম্ব হলো, দুইটা লম্বই কি অঙ্কন অনুসারে দুইটা স্পর্শক। ধরুন এই বিন্দুটা পি ছিল, এই বিন্দুটা কিউ ছিল, অঙ্কন অনুসারে দুইটা কি ব্যাসার্ধের উপর লম্ব, তাহলে দুইটাই স্পর্শক। এবং আমাদের অঙ্কন অনুসারে এই কোণটা 120°, তাহলে এই কোণটা অলরেডি 60° হয়ে গেছে, এবং স্পর্শক দ্বয় সাপোজ এই বিন্দুতে ছেদ করেছে। তাহলে সবকিছুই কিন্তু হয়ে গেল। তাহলে আমাদের পি আর এবং কিউ আরই উল্লিখিত দুইটা স্পর্শক, যাদের মধ্যবর্তী কোণ 60°। খুবই কিন্তু ইজি। তাহলে কি করতে হবে? প্রথম বৃত্তটা অঙ্কন করতে হবে, তারপর যে কোনো একটা ব্যাসার্ধ অঙ্কন করে তার স্পর্শক আঁকাতে হবে। তারপরে এখানে একটা 120° আঁকাতে হবে। 20° আঁকানোর জন্য প্রয়োজনীয় ব্যাসার্ধটা অঙ্কন করব। সেই ব্যাসার্ধ থেকে একটা লম্ব অঙ্কন করব। সেই লম্ব দ্বয় হবে স্পর্শক, যারা আর বিন্দুতে ছেদ করবে, এবং আর বিন্দুতে 60° তৈরি হয়ে যাবে। এখন যদি বলে ভাই 60° না করে 30° তৈরি করো, তাহলে তুমি এখানে 120° যায় কি করবা? 150° আঁকাবা। ঠিক আছে, তাহলে 150 30 মিলে 180 হয়ে যাবে। এই হলো টেকনিক। ঠিক আছে, চলো পরে ম্যাটটা করি। বলতেছে কি যে কোনো ত্রিভুজের কিছু দেওয়া আছে। ওকে, ত্রিভুজটা অঙ্কন করো। ভূমি দেওয়া আছে, ভূমি সংলগ্ন একটি কোণ দেওয়া আছে, অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে। এটা আমরা প্রথমেই করেছি। ভূমি দেওয়া আছে, ভূমি সংলগ্ন একটি কোণ দেওয়া আছে, অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে। ভূমি আঁকাবা, ধরে নাও এখানে ভূমি, সেই কোণ, সমষ্টিটা এইটা, এই সমষ্টিটা কেটে নিলা। তারপরে কি করতে হবে? ভূমির এই প্রান্ত থেকে সমষ্টির এই বাহুটা যোগ করবা। এখানে যে কোণ তৈরি হবে সেই কোণটা এখানে আঁকাবা। তাহলে এইটা এটা সমান হয়ে যাবে, এই বাহুটা এখানে চলে আসবে। তাহলে এই বাহু আর এই বাহু মিলে সমষ্টি, অপর দুই বাহু সমষ্টিটা 7 দেওয়া ছিল, আর এটা সেই ভূমি। ডান। তাহলে এ, এটা হবে বি, এটা হবে সি, উল্লিখিত ত্রিভুজ। খুব ইজি। ওকে, এখন দেখো সি। সি, একটি রম্বস অঙ্কন করো যার পরিসীমা এর পরিসীমার সমান কোণ এক্স এর সমান। রম্বসের একটি কোণ দেওয়া আছে এবং পরিসীমা দেওয়া আছে। পরিসীমা কত? ত্রিভুজের ভূমি দেওয়া আছে, ভূমি সংলগ্ন একটি কোণ দেওয়া আছে, অপর দুই সমষ্টি দেওয়া আছে। আচ্ছা, অপর দুই সমষ্টি আর ভূমি 4 আর 7 11। 11 তো পরিসীমা, দুই বাহু সমষ্টি 7 আর একটা বাহু 4, 4 7 11, এটা তো পরিসীমা। তাহলে এই পরিসীমা হবে কি রম্বসেরও পরিসীমা। তাহলে রম্বসের প্রতিটা বাহু দৈর্ঘ্য হবে 11/4, 11/4 প্রতিটা বাহু দৈর্ঘ্য। এবং এদের একটি কোণ হবে এক্স এর সমান, এক্স সমান 60°। এখন যদি রম্বসটা কি হয়? হেলানো, বর্গের মতো না, বর্গে হয় 90°, এটা হেলানো। একটা কোণ তৈরি হয় সূক্ষ্মকোণ, আর একটা কোণ তৈরি হয় স্থূলকোণ। এখানে কোণটা দেওয়া আছে সূক্ষ্মকোণ, তাহলে নিশ্চয়ই এটা 60° কোণটা দেওয়া আছে, তাই না? তো কি করতে হবে? কি করে রম্বসটা আঁকাতে হবে? প্রথমে বাহু নিবা, বাহুকে বর্গে রম্বসের ভূমির সমান অর্থাৎ 11/4 কেটে নিবা।
নেওয়ার পরে ভূমিতে 60 ডিগ্রি কোণটা তৈরি করলা, 60 ডিগ্রি কোণটা তৈরি করলা, সেখানেও এই বাহু থেকে 11/4 কেটে নেবা। সাপোজ এটা হল। তারপরে সিমিলারলি সিমিলারলি এই বাহু সমান্তরালে আরেকটা বাহু অঙ্কন করবা, সেখান থেকেও কি 11/4 কেটে নেবা। দুইটা বিন্দু যোগ করে দিবা, এটা অটোমেটিক এটার সমান্তরাল এবং সমান হয়ে যাবে। এটা হবে কাঙ্ক্ষিত রম্বস। ঠিক আছে? তো এইভাবে টেকনিক্যালি শিখতে হবে, ব্যাপারটা কি বোঝাতে চাই সেটাকে বুঝতে হবে, তাহলে খুবই ইজি, ব্যবহারিক জ্যামিতি খুবই ইজি। ওকে, তো পরেরটা দেখো, পেন্সিল কম্পাসের সাহায্যে 75 ডিগ্রি কোণ অঙ্কন করো, যেটা আমরা অলরেডি করেছি। কি করতে হতো? 90 ডিগ্রি, তারপর 60 ডিগ্রি, 60-এর সাথে যে অবশিষ্ট 30 ছিল 30টাকে সমাধিকরণ করে দিলে এটা হয়ে যেত 75। ঠিক আছে না? ওকে, এখন দেখো বি। বি বলতেছে কি, একটি রম্বস আঁকো যার পরিসীমা 3p। 3p মানে কি? 15, পি এর ভ্যালু 5, 3p মানে 15। একটি কোণ এক্স, 60 ডিগ্রি। ওকে, রম্বস আঁকো যার পরিসীমা আছে এবং একটি কোণ আছে, ওকে করলাম। অর্থাৎ 15কে 4 দিয়ে ভাগ করবো, যা হবে সেটা হবে প্রতিটা বাহু দৈর্ঘ্য। প্রতিটা বাহু অঙ্কন করতে হবে, একটা কোণ আঁকাই নেব 60 ডিগ্রি, 8টা বাহু কেটে নিলাম, এর সমান্তরাল 8টা বাহু কেটে নিব, যোগ করে দেবো, শেষ। এটা হবে কোণ এক্স এর সমান, এটা হবে 15/4, এটা হবে কি 15/4, এটা হবে কি 15/4। এটা কেউ কি করবা, এখানে সেম ট্যাঙ্গেল আঁকাও এক্স, তাহলে এই বাহুটা পেয়ে যাওয়া সমান্তরাল, এর সমান্তরাল হবে। ঠিক আছে না? তো রম্বস আঁকানো শেষ। ওকে, বলতেছে সামান্তরিকের দুইটি কর্ণ পি কিউ, একটি বাহু হলে সামান্তরিকটি অঙ্কন করো। এইটা একটু ট্রিকি ম্যাথ, কি করে অঙ্কন করা যায়? সামান্তরিকের দুইটি কর্ণ দেওয়া আছে এবং একটি কি দেওয়া আছে, বাহু দেওয়া আছে, সামান্তরিকটি অঙ্কন করতে হবে। ওকে, অসুবিধা নাই, দুটি কর্ণ একটি বাহু, তাই না? তো সবার আগে কি করবা, সবার আগে তুমি বাহুটা অঙ্কন করো। সাপোজ একটা র্যান্ডম ধারক রেখে নাও, সেখান থেকে বাহু নিবা, বাহুটা ধরে নাও আর 4.5 সেন্টিমিটার। এবার কি করতে হবে? এবার দেখো, সামান্তরিকের দুটি কর্ণ পি আর কিউ না, পি এর অর্ধেক করো, 5/2 অর্থাৎ 2.5। তো 2.5 এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করো। এই বিন্দুকে কেন্দ্র করে একটা বৃত্তচাপ অঙ্কন করলে 2.5 অর্থাৎ p/2 এর সমান করে, p/2 এর সমান করে 2.5 নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করলে, এবার এই বিন্দুকে কেন্দ্র করে কিউ এর অর্ধেক 6.5 কে অর্ধেক করো, 6.5/2 কে কেন্দ্র করে এই এর সমান করে একটা বৃত্তচাপ অঙ্কন করো। বৃত্তচাপটা ধরে নাও এখানে ছেদ করবে। এবার কি করবা, ছেদ বিন্দুটা যোগ করবা এর সাথে, যোগ করবা এর সাথে। লাভ কি? লাভ আছে। কিভাবে লাভ আছে দেখবা? ঠিক আছে, আমরা এখন কি হলো সেটা আমরা পর্যালোচনা করে দেখবো, লাভটা কি হলো। স্টেপটা কি ছিল? প্রথমে একটা ধারক রেখা আঁকাতে হবে, ধারক রেখা থেকে আমাদের বাহুটা, ভূমিটা কেটে নিতে হবে। ভূমি কাটলাম, কাটার পরে বৃত্তচাপ অঙ্কন করে ধরে নাও অর্ধেক, আচ্ছা, ধরে নাও দুটো যে বৃত্তচাপ অঙ্কন করেছি, এটা হচ্ছে এখানে একটা, এখানে এটা একটা। তারপর কি করব, এইটা যোগ করব আর এইটা যোগ করব। ওকে, যোগ করার পর কি করব, দেখো এই দুইটাই তো আসলে দুটা কর্ণের মধ্যবিন্দু, এই অর্ধেক, তাই না? এটা ছিল 5/2 আর এটা ছিল কি 6.5/2। তো এই দুটো তো আসলে কর্ণ ছিল, আমি তো অর্ধেক আঁকাইছি, এখনো বাকি অর্ধেক পড়ে আছে না? তো সেই অর্ধেক পেতে গেলে কি করা লাগবে, এগুলোকে বর্ধিত করা লাগবে অন্যদিকে, মানে যেখানে এটা আছে সেখানে বর্ধিত করা লাগবে। সাপোজ যতটুকু ছিল আরো আমরা কি বর্ধিত করলাম, যতটুকু প্রয়োজন সমান অংশ করে। এমন পর্যন্ত বর্ধিত করবো জানো এইটা সমান সমান এইটা হয়। ঠিক আছে না? আবার সিমিলারলি আমরা এই বাহুটাও বর্ধিত করব, এইটা এতদূর পর্যন্ত বর্ধিত করব যেন এইটা সমান সমান এইটা হয়। এতে লাভটা কি হবে? দেখো লাভটা আমাদের অটোমেটিক তৈরি হয়ে যাবে একটা সামান্তরিক। অটোমেটিক কি হবে? এটা সামান্তরিক। দেখো এইটা এটা যোগ করে দাও, এইটা এটা যোগ করে দাও, এটা একটা যোগ করে দাও। ঠিক আছে, দেখতে খারাপ হবে কারণ আমি মানগুলো কোনটাই মেপে নিইনি। তো তোমরা যখন করবা মান সমান মেপে মেপে নিবা, দেখবা সিমিলার সিমিলার একটা রম্বস পেয়ে যাবা। না, এখানে সামান্তরিক আঁকাতে বলেছে, তাহলে সামান্তরিক পাবা। ঠিক আছে, তো আমি যদি আর একবার রিপিট করি, প্রথমে যে বিন্দুটা পাইছো সেই বিন্দুটা যোগ করবা,
তারপর এইটা সমান করে এইদিকে বর্ধিত করবা, তারপর এইটা সমান করে এইদিকে বর্ধিত করবা। বর্ধিত করলেই তোমরা কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত সমান্তরিকটা পেয়ে যাবা। যে প্রান্ত বিন্দুগুলো যোগ করে দিলে হয়ে যাবে। ঠিক আছে, এটা আমাদের উল্লেখিত সমান্তরিক যেটা আমাদের অঙ্কন করতে বলেছে। ঠিক আছে, তো এবার 7 নম্বরটা দেখো। আচ্ছা, তোমার একটা জিনিস খেয়াল করে দেখেছো, আমরা যে ম্যাথগুলো এতক্ষণ ধরে সলভ করলাম, বোর্ডে আসা ম্যাথ সবগুলো কিন্তু আমাদের বইয়ের ম্যাথ। বই কিন্তু অনেকবার আসছে, অনেক চ্যাপ্টারে এই ম্যাথগুলো করা হয়েছে। তো বইয়ের ম্যাথগুলো থেকেই কিন্তু বোর্ডের প্রশ্ন আসে। তোমরা যারা বইয়ের ম্যাথে দুর্বলতা ফেস করো, কনসেপ্ট ভালো করে বোঝো না, তারা আমাদের ক্লাসগুলো নিয়মিত করবা, আমাদের পেজের সাথে যোগাযোগ রাখবা, সর্বদা কানেক্টেড থাকবা, তাহলে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ অনেক সাজেশন ক্লাস আমাদের আসবে। ওকে, দেখো এই নম্বরটাতে বলতেছে 4 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক অঙ্কন করো। জাস্ট কোনো বিন্দুতে স্পর্শক আঁকলে হবে, কিন্তু বৃত্তটা অবশ্যই 4 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট হতে হবে। তো 4 সেন্টিমিটার ব্যাস হলে 2 সেন্টিমিটার হবে তার ব্যাসার্ধ। 2 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ নিয়ে একটা বৃত্ত অঙ্কন করলা, এবং এই বাহুর উপরে একটা লম্ব অঙ্কন করলা, এটা হবে স্পর্শক, তাই না? জাস্ট কি করবা, বৃত্তটা অঙ্কন করবা, বৃত্তটা অঙ্কন করার পরে যে কোনো একটা ব্যাসার্ধের উপরে লম্ব অঙ্কন করে দিবা। কিভাবে লম্ব অঙ্কন করবা, ব্যাসার্ধটা একটু বর্ধিত করলা, এটা একটু চাপ নিলা, লম্ব অঙ্কন করে দিবা। এটা হবে কি, উল্লেখিত স্পর্শক। ওকে, ত্রিভুজটি আঁকো। একটি সমকোণী ত্রিভুজ, এটা অতিভুজ ও এক বাহু দৈর্ঘ্য দেওয়া আছে, তাই না? সমকোণী ত্রিভুজের অতিভুজ দেওয়া আছে এবং একটা বাহু দৈর্ঘ্য দেওয়া আছে। এই ম্যাথটা অনেকের কাছে অনেক জটিল লাগে, অনেকে এই ম্যাথটা সলভ করতে হিমশিম খায়। তো আমরা দেখবো আসলে এটা হিমশিম খাওয়ার মতো কোনো ম্যাথ কিনা। ঠিক আছে, তো কি করে রাখা যায়? সমকোণী ত্রিভুজের অতিভুজ দেওয়া আছে এবং একটা বাহু দেওয়া আছে। আচ্ছা, একটা বাহু সেটা হবে লম্ব অথবা ভূমি, কারণ অতিভুজ তো দেওয়া আছে, তাই না? বাকিটা হবে কি, লম্ব অথবা ভূমি। ঠিক আছে, তো মনে করো আমরা প্রথমে যেই বাহুটা দেওয়া আছে এক্সট্রা বাহু, ওটাকে আমরা ভূমি কনসিডার করি। হ্যাঁ, এটাকে আমরা এ নাম করে ভূমি কনসিডার করি। সাপোজ আমরা প্রথমে এই বাহুটা কেটে নিলাম। ঠিক আছে, এই বাহুটা কেটে নেওয়ার পরে আমরা এখান থেকে 3 সেন্টিমিটার বলেছে, তাই না? 3 সেন্টিমিটারের সমান মান নিয়ে ভূমিটা কেটে নিলাম। সাপোজ এইটা আমাদের এ, এটা আমাদের পি, আর এটা আমাদের বি, তাহলে এ বি হলো ভূমি। তো ভূমির পাশে কি থাকে, লম্ব থাকে। তো আমাদের বাধ্যতামূলকভাবে এখানে একটা লম্ব অঙ্কন করে নিতে হবে। ঠিক আছে, এখানে একটা লম্ব আমরা অঙ্কন করলাম। এটার নাম কি দিব, এটার নাম জন্য তুমি দিবা এ কিউ। একটা লম্ব তুমি র্যান্ডম একটা লম্ব অঙ্কন করলা। ঠিক আছে, একটা লম্ব অঙ্কন করলা, গ্রাফ কি? এবার দেখো আমাদের আর একটা বাহু দেওয়া আছে না, 5 সেন্টিমিটার, এটা কি অতিভুজ। তাহলে অতিভুজ 5 সেন্টিমিটার, এটা সমান ব্যাসার্ধ নিয়ে আর একটা রেখা আমাদের আঁকা লাগবে, বি কে কেন্দ্র করে। সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ এখানে অঙ্কন করো, বি কে কেন্দ্র করে একটা বৃত্তচাপ এখানে অঙ্কন করো, যেন এই দূরত্বটা হয় 5। ঠিক আছে, এই দূরত্বটা কি হয়, 5। তাহলে দেখো আমাদের তো হয়ে গেল, আমাদের এটা অতিভুজ 5 সেন্টিমিটার, এটা আমাদের ভূমি। আর এখানে যেটা কাট করেছে এটা অটোমেটিক লম্বকে কাট করবে, কারণ এটা ছাড়া তো ওয়ে নাই, লম্বতেই কাট হবে। তাহলে আমাদের ধরে নাও এটা সি বিন্দু, তাহলে এই এ বি সি কি আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। আশা করি বুঝতে পেরেছো। তো দেখো সি নম্বরটা, ভূমি সংলগ্ন লগ্ন দুটি কোণ 60, 45 এবং সমকোণী ত্রিভুজের পরিসীমা সমান পরিসীমা বিশিষ্ট একটি ত্রিভুজ আঁকাতে হবে। এই ম্যাথটা আমরা এর আগে 2বার সলভ করলাম, তাহলে বুঝতে পারছো বোর্ডে আসছে 24 সালেই 3বার। 24 সালে এই ম্যাথটা 3বার আসছে, তাহলে খুবই ইম্পর্টেন্ট এটা তোমাদের জন্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি, তাই না? 3 নম্বর ম্যাথটা আমরা ভালো করে শিখবো। কিভাবে কি করতাম, প্রথমে পরিসীমার মান। আচ্ছা, অতিভুজ দেওয়া ছিল 5, ভূমি দেওয়া ছিল 3। বলো তো, পিথাগোরাস ত্রয়ী, সমকোণী ত্রিভুজের পিথাগোরাস ত্রয়ী, আরটা বাহু কি হবে 4, অটোমেটিক হবে 4, আমরা জানি।
তাহলে 3 4 5 এর যোগফল কত? 8 12। তাহলে পরিসীমা হবে 12। তাহলে প্রথমে একটা গ্রাউন্ড নিব, তার থেকে পরিসীমার সমান অংশ কেটে নেব। 60 আর 45 দুইটা দুই দিকে আঁকাবো। এই কোণটা এখানে আঁকাবো, এই কোণটা এখানে আঁকাবো। এটা একটা যোগ করে দিব, এটা একটা যোগ করে দিব। এটা এখানে চলে যাবে, এইটা এখানে চলে যাবে। তাহলে আমাদের শেষ হয়ে যাবে। এটা ধরে নাও সি বিন্দু, এটা ধরে নাও এ বিন্দু, এটা ধরে নাও বি বিন্দু। হলে এ বি সি হবে উদ্দিষ্ট ত্রিভুজ। ঠিক আছে? তো এই ছিল আমাদের আজকের সিকিউ সলভ ক্লাস। আশা করি তোমরা বুঝতে পারছো যে আহামরি তেমন কঠিন প্রশ্ন আকাশ থেকে আসছে, আসমানি কোশ্চেন থাকে না। সবই কিন্তু আমাদের বইয়ের ম্যাথ থাকে, কোনো আসমানি কোশ্চেন বোর্ডে থাকে না। তো তোমরা আমাদের সাথে যুক্ত থাকো, আমাদের ক্লাসগুলো করো, তাহলে কনফিডেন্স আরও বাড়বে। ধন্যবাদ।